আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি লেকচার 2 তে। অর্গানিক কেমিস্ট্রি লেকচার 1 এ আমরা জেনেছি জৈব যৌগ কি, জৈব যৌগের ডেফিনিশন কি, জৈব যৌগের প্রকারভেদ, পৃথিবীতে কেন জৈব যৌগের সংখ্যা বেশি হয়, এই সংক্রান্ত বেশ কিছু কথাবার্তা আমরা সূচনা পর্বে জেনেছিলাম। আজকের পর্বে আমরা জানবো নতুন একটি টপিক, সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জৈব যৌগের সমানতা এবং সমানতার প্রকারভেদ। চলো শুরু করা যাক। সমানতা কি? সমানতা হচ্ছে একাধিক জৈব যৌগ যাদের আণবিক সংকেত একই থাকবে কিন্তু তাদের গাঠনিক সংকেতে ভিন্নতা থাকবে, এবং গাঠনিক সংকেত কিংবা ত্রিমাত্রিক গঠনে ভিন্নতার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলিতে কিছুটা হলেও পার্থক্য দেখা যাবে। তাহলে সেই যৌগগুলোকে আমরা বলবো পরস্পরের সমান। তাহলে ডেফিনিশন কি? ডেফিনিশন হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক জৈব যৌগের গাঠনিক সংকেত ভিন্ন হলে অথবা ত্রিমাত্রিক কাঠামো ভিন্ন হলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলিতে কিছুটা হলেও কি দেখা যায়? পরিবর্তন বা পার্থক্য দেখা যায়। এই যৌগগুলোকে বলা হয় পরস্পরের সমাণু, এবং সমাণু সৃষ্টি হওয়াকে বলা হয় সমানতা বা আইসোমেরিজম। আচ্ছা, তো সমানতা, এই সমানতাকে আমরা চাইলে এটাকে প্রধানত দুইটা ভাগে বিভক্ত করতে পারি। সমানতা হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে গাঠনিক সমানতা, এটা হচ্ছে গাঠনিক সমানতা, আরেকটা হচ্ছে স্টেরিও সমানতা। গঠনগত ভিন্নতার কারণে আমরা যে সমানতাটা পাই সেটাকে বলা হয় গাঠনিক সমানতা, এবং অণুতে মৌলসমূহের ত্রিমাত্রিক অবস্থানের ভিন্নতার কারণে আমরা যে সমানতা পাই সেটাকে বলা হয় স্টেরিও সমানতা। এই গাঠনিক সমানতাকে আমরা আবার 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে চেইন বা শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামারিজম, and the last one is tautomerism. তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম গাঠনিক সমানতা হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে চেইন বা শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামারিজম এবং টটোমারিজম। এখান থেকে কিন্তু এইচএসসি এবং ভর্তি পরীক্ষায় অনেক সময় এমসিকিউ এসে থাকে। আর স্টেরিও সমানতাকে আমরা বেসিক দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা, জ্যামিতিক সমানতা, আরেকটা হচ্ছে আলোক সমানতা। এই ছিল আমাদের সমানতার প্রকারভেদ। এখন আমরা এখানকার প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। ওকে, তো আমরা প্রথমে ফোকাস করছি গাঠনিক সমানতার দিকে। গাঠনিক সমানতার এক নাম্বার যে এক্সাম্পলটা ছিল, এক নাম্বার যে প্রকারভেদটা ছিল, সেটার নাম হচ্ছে চেইন বা শিকল সমানতা। চেইন বা শিকল সমানতা। চেইন বা শিকল সমানতা কি? বলা হচ্ছে প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব হয় সেটাকে বলা হয় চেইন বা শিকল সমানতা। আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। আমি এখানে একটা যৌগ লিখছি, CH3 CH2 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 CH3। এই যৌগটাকে আমরা চাইলে বলতে পারি অ্যানপেন্টেন। এটার নাম কি? এটা হচ্ছে অ্যানপেন্টেন বা সিম্পলি এটা হচ্ছে পেন্টেন। যেখানে কার্বন আছে হচ্ছে তোমার 3টা, 3 2 5টা। হ্যাঁ, তাহলে C5H12 এটা হচ্ছে তার আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা। এখন দেখি এখানে প্রধান শিকলে কার্বন আছে 5টা। তো যৌগটাকে আমি চাইলে মলিকুলার ফর্মুলা ঠিক রেখে এভাবেও লিখতে পারি। চাইলে একটা কার্বনকে আমি প্রধান শিকল থেকে শাখা শিকলে যদি পাঠিয়ে দিই, তখন প্রধান শিকলে কার্বন সংখ্যা হয়ে যায় 4টা। এই অবস্থায় যৌগটার নাম গিয়ে দাঁড়ায় 2-মিথাইল বিউটেন। 2-মিথাইল বিউটেন। আচ্ছা, এখন আমরা চাইলে একই আণবিক সংকেত রেখে এটার আরো একটা কনফিগারেশন তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমরা আরেকটা মিথাইল গ্রুপকে সাইড চেইনে আমরা পাঠিয়ে দিব।
এটার নাম কি? এটার নাম হচ্ছে 2,2 ডাইমিথাইল প্রোপেন। 2,2 ডাইমিথাইল প্রোপেন। আচ্ছা, তো আমরা এখানে তিনটা ভিন্ন ভিন্ন যৌগ দেখতে পাচ্ছি যারা কিন্তু একই মলিকুলার ফর্মুলা বিশিষ্ট। একই মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত বিশিষ্ট একাধিক জৈব যৌগ আমরা এখানে পাচ্ছি, যাদের ভিন্নতা হচ্ছে প্রধান শিকলে কার্বন। প্রথম যৌগটাতে প্রধান শিকলে কার্বন আছে 5টা, দ্বিতীয় যৌগে প্রধান শিকলে কার্বন হয়ে গেল 4টা, তৃতীয় যৌগে প্রধান শিকলে কার্বন হয়ে গেল 3টা। এই যে প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে আমরা যে সমানতাটা পাচ্ছি, সেই সমানতাকে বলা হয় চেইন বা শিকল সমানতা। এবার আমরা আলোচনা করব অবস্থান সমানতা নিয়ে। আমাদের 2 নাম্বার হচ্ছে অবস্থান সমানতা। অবস্থান সমানতা। অবস্থান সমানতা কি? বলা হচ্ছে জৈব যৌগে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানতা হয়, সেই সমানতাকে বলা হয় অবস্থান সমানতা। কি বললাম? কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি। CH3 CH2 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 OH। দেখো, এই যৌগটার নাম হচ্ছে কি? এই যৌগটার নাম হচ্ছে 1 বিউটানল। এটার নাম কি? এটার নাম হচ্ছে 1 বিউটানল। আচ্ছা, এখানে দেখো এটাকে কেন 1 বিউটানল বলছি? কারণ এখানে কার্যকরী মূলক বা অ্যালকোহল গ্রুপটা শিকলের 1 নাম্বার কার্বনে অবস্থান করে। যদি এই কার্যকরী মূলকটা শিকলের 2 নাম্বার কার্বনে অবস্থান করত, তখন এটার নাম হয়ে যেত 2 বিউটানল। 2 বিউটানল। CH3 CH2 CH2 CH। আচ্ছা, একটু কারেকশন আছে এখানে। দেখো, এই যৌগটার নাম কি? 2 নাম্বার পজিশনে যখন অ্যালকোহলিক গ্রুপটা চলে আসে, তখন এটার নাম হয়ে যায় 2 বিউটানল। 2 বিউটানল। তো এইভাবে করে হচ্ছে আমরা কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুগুলো পাচ্ছি, সেগুলোকে আমরা বলছি অবস্থান সমান। আচ্ছা, 3 নাম্বার। 3 নাম্বারে আমরা ডিসকাস করব কার্যকরী মূলক সমানতা নিয়ে। কার্যকরী মূলক সমানতা কি? একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক জৈব যৌগে যদি কার্যকরী মূলক ভিন্ন হয় এবং কার্যকরী মূলকের এই ভিন্নতার কারণে যদি সমানতার উদ্ভব হয়, সেগুলোকে আমরা বলছি কার্যকরী মূলক সমানতা। যেমন দেখো, C2H5OH, এই যৌগটা কি? এই যৌগটার নাম হচ্ছে ইথানল। তারপর দেখো CH3OCH3, এই যৌগটা হচ্ছে একটা ইথার শ্রেণীর যৌগ। কিন্তু তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই দুটো যৌগের আণবিক সংকেত হচ্ছে C2H6O। তাহলে দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট হওয়ার পরেও একটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ আর একটা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ। একটা পানিতে দ্রবীভূত হতে পারে আর একটা পানিতে দ্রবীভূত হয় না। একটার স্ফুটনাঙ্ক বেশি আর একটার স্ফুটনাঙ্ক কম। এই যে তাদের মধ্যে আমরা ব্যাপক পার্থক্য দেখতে পাচ্ছি, কেন দেখতে পাচ্ছি? তাদের কার্যকরী মূলকের ভিন্নতার কারণে। একটাতে আছে অ্যালকোহলের কার্যকরী মূলক, আরেকটাতে আছে ইথারের কার্যকরী মূলক। এইভাবে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতা হয়, সেটাকে আমরা বলছি কার্যকরী মূলক সমানতা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে পয়েন্টটা নিয়ে জানবো, সেটা হচ্ছে মেটামারিজম। মেটামারিজম। এই মেটামারিজমটা আমাদের আসলে একটু বুঝতে হবে। মেটামারিজমের ডেফিনেশনটা আমি একটু বলি। মেটামারিজম কিভাবে হয়? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতা হয়, সেটাকে বলা হয় মেটামারিজম। আমার পয়েন্টটা কিন্তু নোট করতে হবে, কার্যকরী মূলকের উভয় পাশে, অর্থাৎ এমন কার্যকরী মূলক হতে হবে যারা দ্বিযোজী। এরকম দ্বিযোজী কার্যকরী মূলক কারা আছে? আমরা জানি দ্বিযোজী কার্যকরী মূলক আছে কিটোন, দ্বিযোজী কার্যকরী মূলক আছে ইথার, দ্বিযোজী কার্যকরী মূলক আছে সেকেন্ডারি অ্যামিন। হ্যাঁ, এরপর অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, এরকম বেশ কয়েকটা হতে পারে। তবে এই তিনটাই আসলে তোমাদের সিলেবাসের সাথে খুব বেশি যায় আর কি। তো কিটোন, ইথার এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে আমরা মেটামারিজমটা দেখতে পাই। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, এখানে এখানে হচ্ছে আমি একটা ইথার লিখলাম। এই ইথারটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে বাম পাশে কার্বন আছে একটা, ডান পাশে কার্বন আছে 3টা।
এবার এটার ফরমেশন যদি আমি একটু চেঞ্জ করে ফেলি, আমি চাইলে এরকম আরেকটা কনফিগারেশন তৈরি করতে পারি। এটার নাম হচ্ছে কি ইথক্সি ইথেন। এই ইথক্সি ইথেন এবং এই ইথার, এই দুইটা ইথারের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হচ্ছে এখানে প্রথম যৌগটাতে বাম পাশে কার্বন আছে একটা, ডান পাশে কার্বন আছে তিনটা। দ্বিতীয় যৌগের ক্ষেত্রে বাম পাশে কার্বন আছে দুইটা, ডান পাশেও কার্বন আছে দুইটা। অর্থাৎ কার্যকরী মূলকের উভয় পাশে দুইটা যৌগের মধ্যে কার্বন সংখ্যার ভিন্নতা দেখা যাচ্ছে। সুতরাং এরা পরস্পরের ম্যাটামার। আর এই ধরনের সমানতা প্রদর্শন করার প্রক্রিয়াটাকে বলা হয় মেটামারিজম। সেম ঘটনাটা আমরা চাইলে কিটোনের ক্ষেত্রে করতে পারি। আমাদের এই জন্য বেশি কিছু করতে হবে না। আমি যদি এখানে একটা সি বসিয়ে দিই, সিও যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু এই দুইটা যৌগই কি হয়ে যায়? কিটোন হয়ে যায়। কিংবা আমি যদি এদেরকে মুছে দিয়ে এখানে যদি তোমার সেকেন্ডারি অ্যামিনের ফাংশনাল গ্রুপটা লিখে দিই, তাহলেও কিন্তু আমার দুইটা মেটামারিজম তৈরি হয়ে যায়। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে আমরা মেটামারিজমকে দেখাতে পারি। তাহলে কি বললাম? ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন, অ্যানহাইড্রাইড, এরকম যে সমস্ত কার্যকরী মূলক দ্বিযোজী আছে, অর্থাৎ যাদের দুইটা হাত আছে, তারা মেটামারিজম প্রদর্শন করতে পারে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব টটোম্যারিজম সম্পর্কে। আমাদের গাঠনিক সমানতার লাস্ট ওয়ান হচ্ছে টটোম্যারিজম। টটোম্যারিজমের একটা সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে এই টটোম্যারিজমটা কিন্তু ফিক্সড না। এটাকে বলা হয় গতিশীল কার্যকরী মূলক সমানতা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডাইনামিক বা গতিশীল কার্যকরী মূলক সমানতা। গতিশীল কার্যকরী মূলক সমানতা। কেন এটাকে আমরা আসলে গতিশীল বলছি? এই ধরনের কার্যকরী মূলক সমানতার ক্ষেত্রে কি হয়, একটা কার্যকরী মূলকভুক্ত যৌগ আরেকটা কার্যকরী মূলকভুক্ত যৌগে স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হতে থাকে এবং একটা সময় তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার সৃষ্টি হয়। এটা সাধারণত কিটোন এবং ইনলের মধ্যে দেখা যায়, কিটো ইনল। সেজন্য এটার একটা সুন্দর নাম হচ্ছে কিটো ইনল টটোম্যারিজম। আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো CH3 CO CH3। দেখো, এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের সংলগ্ন কার্বনগুলোকে বলা হয়, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় আলফা কার্বন। এগুলোকে কি বলা হয়? আলফা কার্বন। তোমরা চাইলে লিখে রাখতে পারো, কার্যকরী মূলকের সাথে সংলগ্ন কার্বনকে বলা হয় আলফা কার্বন। আর আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। অর্থাৎ এখানকার এই হাইড্রোজেনটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেনের একটা বৈশিষ্ট্য হচ্ছে আলফা হাইড্রোজেনটা কি করতে পারে? মুভ করতে পারে। অর্থাৎ এখানকার আলফা হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে কিন্তু অ্যাটাচ হতে পারে। তখন কি হয়ে যায় ব্যাপারটা? তখন হয়ে যায় CH3 COH ডাবল বন্ড CH2। এই যে যৌগটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ইনল। এটার নাম কেন ইনল? দেখো, ইনল হচ্ছে এমন কিছু জৈব যৌগ যেখানে অ্যালকোহলিক গ্রুপ থাকবে, সাথে ডাবল বন্ডও থাকবে। ডাবল বন্ড এবং অ্যালকোহলিক গ্রুপ দুইটা থাকার কারণে, ডাবল বন্ড থাকার কারণে আমরা ইন বলতেছি, আর অ্যালকোহলিক গ্রুপ থাকার কারণে আমরা অল বলতেছি। এজন্য এটার সামগ্রিক নাম হচ্ছে ইনল। এই কিটোন এবং ইনলের মধ্যে পারস্পরিক রূপান্তর চলতে থাকে, একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম এখানে বিরাজ করে। এজন্য আমরা এটাকে বলছি টটোম্যারিজম বা গতিশীল কার্যকরী মূলক সমানতা। আশা করি গাঠনিক সমানতার এই 5টা প্রকারভেদ তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা ডিসকাস করব স্টেরিও সমানতা নিয়ে। স্টেরিও সমানতা কি? স্টেরিও সমানতা হয় আসলে ত্রিমাত্রিক অবস্থানের ভিন্নতার কারণে, ত্রিমাত্রিক গঠনের ভিন্নতার কারণে যে সমানতাটা দেখা যায়, সেটাকে বলা হয় স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা। আমরা প্রথমে জ্যামিতিক সমানতা নিয়ে আলোচনা করব। জ্যামিতিক সমানতা বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। জ্যামিতিক সমানতা কারা প্রদর্শন করে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করার বেশ কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে সেখানে কি থাকতে হবে? সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। কার্বন কার্বন কি থাকতে হবে? দ্বিবন্ধন থাকতে হবে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, অথবা চাক্রিক গঠন থাকতে হবে। কিন্তু চাক্রিক গঠনের ব্যাপারটা এইচএসসি কিংবা অ্যাডমিশনের সিলেবাসের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা তাও লিখে রাখি দ্বিবন্ধন থাকতে হবে, অথবা কি থাকতে হবে? সেখানে চাক্রিক গঠন থাকতে হবে, সাইক্লিক স্ট্রাকচার বা চাক্রিক গঠন সেখানে থাকতে হবে। এক। 2 নাম্বার হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনগুলোতে প্রতিস্থাপক মূলক হিসেবে
প্রতিস্থাপক মূলক হিসেবে এই ধরনের কনফিগারেশন থাকতে হবে, এ বি সি ডাবল বন্ড সি এ বি। অর্থাৎ প্রথম কার্বনের দুইটা মূলক একই হওয়া যাবে না। এ এবং বি দ্বারা আমি আসলে ভিন্ন ভিন্ন দুইটা মূলককে এখানে বোঝাচ্ছি। এটাকে আমি যদি আরেকটু সুন্দর করে লিখি তাহলে অনেকটা এইভাবে প্রকাশ করা যায় যে এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এখানে এ থাকবে, এখানে বি থাকবে। ঠিক আছে, এটার আরেকটা ভাইকে আমরা এখানে অঙ্কন করতে পারি, যেখানে এখানে এ থাকবে, এখানে থাকবে বি, এখানে থাকবে বি, এখানে থাকবে এ। দেখো, একই জাতীয় মূলক যদি একই দিকে থাকে, একই তলে থাকে, তখন সেগুলোকে এই যে দেখো একই জাতীয় মূলক একই দিকে আছে, সেজন্য এগুলোকে আমরা বলছি সিস সমান। আর যদি একই জাতীয় মূলক ভিন্ন অবস্থানে থাকে, অর্থাৎ একই তলে যদি না থাকে, সেগুলোকে বলা হয় ট্রান্স। সেজন্য জ্যামিতিক সমানতাকে অনেক সময় সিস ট্রান্স সমানতা বলা হয়। অনেক সময় এটাকে কি বলা হয়? সিস ট্রান্স সমানতা। এখন এ বি দিয়ে না বুঝে আমরা চাইলে এটাকে একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি। কিভাবে বুঝবো? আমরা একটা যৌগ এখানে নিতে পারি, সেটা হচ্ছে বিউটিন। এই যে দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, হ্যাঁ, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এই যৌগটার নাম হচ্ছে সিস টু বিউটিন। এটার নাম কি? সিস টু বিউটিন। এটাকে সিস কেন বলতেছি? কারণ হচ্ছে একই জাতীয় মূলকগুলো একই দিকে অবস্থান করছে। যদি তারা অবস্থানটা পরিবর্তন করে, অর্থাৎ মিথাইল গ্রুপটা যদি এখানে চলে আসে, হাইড্রোজেনটা যদি এখানে চলে যায়, তখন এটার নাম হয়ে যাবে ট্রান্স টু বিউটিন। তো এরকম কনফিগারেশন ছাড়া আরো কি কনফিগারেশন হতে পারে? এরকম হতে পারে এ বি সি ডাবল বন্ড সি এ ডি, এরকম হতে পারে। অর্থাৎ নট ম্যান্ডেটরি যে এই দুইটা জিনিস সবসময় একই হতে হবে, এগুলো সবসময় একই হওয়ার দরকার নেই। এখানে যদি মিথাইল না হয়ে ইথাইল হতো, তাহলেও কিন্তু আমাদের এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারতো। অর্থাৎ এই স্ট্রাকচারও কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করা সম্ভব। আবার সিস ট্রান্স সমাণুগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায়। সেগুলো আমরা কিভাবে মনে রাখবো? আমরা এই পাশে রাখবো হচ্ছে ট্রান্স, এই পাশে রাখবো হচ্ছে আমরা সিস। ট্রান্সের ক্ষেত্রে আমরা মনে রাখবো তোমার গল্পের ফুটানি বেশি। আর সিস গুলোর ক্ষেত্রে আমরা একটা লাইন মনে রাখবো, সেটা হচ্ছে সীমার ঘ্রাণের দাপট বেশি, দাপট বেশি। আচ্ছা দেখো তো, তমা দিয়ে কি বলা যায়? তমা দিয়ে বলা যায় হচ্ছে ট্রান্স, অর্থাৎ ট্রান্স সমাণুগুলোর ক্ষেত্রে গল্পের মানে গলনাঙ্ক, ফুটানি স্ফুটনাঙ্ক কি হয়? বেশি হয়। অর্থাৎ সিস এবং ট্রান্স সমাণুগুলোর মধ্যে ট্রান্স সমাণুগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়? বেশি হয়। আর সিস সমাণুগুলোর ক্ষেত্রে কি হয়? সীমার দিয়ে আমরা বলবো সিস, ঘ্রাণ দিয়ে আমরা কি বলবো? ঘ্রাণ দিয়ে আমরা বলবো হচ্ছে ঘনত্ব, দা দিয়ে হচ্ছে দ্রাব্যতা, পট দিয়ে হচ্ছে পোলারিটি বেশি। দ্যাট মিনস সীমার ঘ্রাণের দাপট বেশি, এটার অর্থ হচ্ছে সিস সমাণুগুলোর ঘনত্ব, দ্রাব্যতা, পোলারিটি এগুলো কি হয়? বেশি হয়। আশা করি তোমরা সিস ট্রান্স সমানতা সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমরা ডিসকাস করব লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আলোক সমানতা। আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমেরিজম। আলোক সমানতা, আলোক সমানতা বুঝতে হলে আমাদের বেশ কিছু জিনিস আগে থেকে বুঝতে হবে। প্রথমে বুঝতে হবে আলোক সক্রিয় যৌগ বলতে আমরা আসলে কি বুঝি। আলোক সক্রিয় যৌগ, আলোক সক্রিয় যৌগ হচ্ছে এমন ধরনের যৌগ যারা এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ প্রদর্শন করে, ভিন্ন আচরণ প্রদর্শন করে। আলোক সক্রিয় যৌগ, আলোক সক্রিয় যৌগ হচ্ছে এমন যৌগ যারা হচ্ছে এক সমতলীয় আলোর তলকে ঘুরিয়ে দিতে পারে। কিছু যৌগ আছে যারা আলোর তলকে ডান দিকে ঘুরিয়ে দেয়, কিছু যৌগ আছে যারা আলোর তলকে বাম দিকে ঘুরিয়ে দেয়। ডান দিকে ঘুরিয়ে দিলে আমরা তাদেরকে বলি ডি, বাম দিকে ঘুরিয়ে দিলে আমরা তাদেরকে বলি এল। ঠিক আছে, তাহলে আলোক সক্রিয় যৌগ কারা? আলোক সক্রিয় যৌগ হচ্ছে যে সমস্ত যৌগে কাইরাল কার্বন থাকবে। কি থাকবে? অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকবে।
কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন হচ্ছে এমন এক কার্বন যে কার্বনের 4টা যোজনীতে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে, অর্থাৎ এখানে কার্বনের একটা হাতে এ, একটা হাতে বি, একটা হাতে সি, একটা হাতে যদি ডি থাকে, এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনকে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা। যে সমস্ত যৌগে কাইরাল কার্বন থাকে তারা আলোক সক্রিয় সমাণু প্রদর্শন করে। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটা টার্ম জানবো, সেটা হচ্ছে এনানসিওমার। জিনিসটা আসলে কি? আমরা অনেক সময় এই শব্দটা দেখে থাকি, এনানসিওমার। এনানসিওমার হচ্ছে এমন একজোড়া আলোক সমাণু যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে ল্যাকটিক অ্যাসিড। আমরা ল্যাকটিক অ্যাসিড নিশ্চয়ই জানি। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে কিরকম? CH3COH, এই যৌগটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। এটাকে বলা হয় ডি ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড কেন বলা হয়? কারণ এটা এক সমতলীয় আলোর তলকে ডান দিকে ঘোরায়। আচ্ছা, আর এটার আরেকটা দর্পণ প্রতিবিম্ব আমরা যদি দেখি, সেটা হচ্ছে তার এল সমান। ঠিক আছে, এটা হচ্ছে তার এল সমান, সেজন্য এটাকে বলা হয় এল ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড এক সমতলীয় আলোর তলকে ডান দিকে 2.24 ডিগ্রি ঘুরায়, সেজন্য এটার আপেক্ষিক আবর্তন হচ্ছে +2.24 ডিগ্রি। আর এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে সেই অ্যাঙ্গেলটা আমরা পাই -2.24 ডিগ্রি। এই দুইজনকে পরস্পরের এনানসিওমার বলা হয়। তাহলে এনানসিওমার কি? এনানসিওমার হচ্ছে একজোড়া আলোক সমাণু যারা কিনা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। আচ্ছা, এরকম একজোড়া এনানসিওমারকে আমি যদি সমমোলার পরিমাণ মিশ্রিত করে যদি আমি একটা দ্রবণ তৈরি করি, সেই দ্রবণ আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ সেটা আলোর তলকে আর ডান দিকেও ঘোরাতে পারে না, বাম দিকেও ঘোরাতে পারে না। এই ধরনের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। তাহলে রেসিমিক মিশ্রণ কি? রেসিমিক মিশ্রণ হচ্ছে দুটি এনানসিওমারের সমমোল পরিমাণ মিশ্রণ। রেসিমিক মিশ্রণ, দুইটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণকে অনেক সময় প্লাস মাইনাস মিশ্রণ বলা হয়, অনেক সময় এটাকে ডিএল মিক্সচার বলা হয়। এই ডিএল মিক্সচার বা প্লাস মাইনাস মিক্সচার গুলোর ক্ষেত্রে কি হয়? তারা আলোক নিষ্ক্রিয় হয়, অর্থাৎ এক সমতলীয় আলোর উপস্থিতিতে তারা আলোর তলকে কোনো দিকে আর ঘোরাতে পারে না। আচ্ছা, এনানসিওমারের কথা যখন চলে আসছে, আমরা আরেকটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার কারা? ডায়াস্টেরিওমার হচ্ছে এমন একজোড়া আলোক সমাণু যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না, বাট স্টিল তারা কি করে? তারা হচ্ছে এক সমতলীয় আলোর তলকে ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, এখন আমরা আরেকটা উদাহরণ বিবেচনা করব। উদাহরণটা হচ্ছে আমরা একটু এখানে লিখে ফেলি, COOH COH এই যৌগটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ডি টার্টারিক অ্যাসিড। ডি টার্টারিক অ্যাসিড, অর্থাৎ এই টার্টারিক অ্যাসিডটা এক সমতলীয় আলোর তলকে ডান দিকে ঘোরায়। আচ্ছা, এটার আরেকটা সমানও আমরা লিখবো। দেখো এখানে হচ্ছে তোমার দুইটা কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন আছে, অর্থাৎ এমন দুইটা কার্বন আছে যাদের 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন মূলক আছে। তো এটার আরেকটা হচ্ছে আমি যদি লিখে ফেলি, সেটা হচ্ছে দেখো COOH COH দেখো, এটাও কিন্তু আলোক সক্রিয়। এই যৌগটাকে আমরা বলছি এল টার্টারিক অ্যাসিড। এটা হচ্ছে কি? এল টার্টারিক অ্যাসিড, অর্থাৎ এটা এক সমতলীয় আলোর তলকে বাম দিকে ঘোরাতে সাহায্য করে বা বাম দিকে ঘোরায়। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যৌগটাতে যে দুইটা কাইরাল কার্বন আছে, সেই দুইটা কাইরাল কার্বনের মধ্যে কিন্তু আমরা একটা সাদৃশ্য দেখতে পাই। দেখো, এই কাইরাল কার্বনে একটা COOH, একটা H, একটা হাইড্রোজেন আর একটা বড় গ্রুপ যুক্ত আছে। ঠিক তেমনই ভাবে এই কার্বনে দেখো একটা হাইড্রোজেন, একটা OH, একটা COOH এবং একটা বড় গ্রুপ যুক্ত আছে। এই ধরনের সদৃশ কাইরাল কার্বন বিশিষ্ট যৌগগুলোর ক্ষেত্রে এমন একটা স্ট্রাকচার চলে আসে যেটা কিনা এক সমতলীয় আলোর তলকে আর ঘুরাতে পারে না, এক সমতলীয় আলোর তলকে সেটা কি করতে পারে না? ঘুরাতে পারে না। এই ধরনের যৌগগুলোকে বলা হয় মেসোযৌগ। এই মেসোযৌগ আলোক নিষ্ক্রিয় হয়। এই মেসোযৌগগুলো কি হয়? আলোক নিষ্ক্রিয় হয়। দেখো মেসোযৌগ কিভাবে লিখতে হয়। মেসোযৌগ হচ্ছে একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট এমন যৌগ যেখানে এই যৌগটাকে দুইটা প্রতিসম ভাবে বিভক্ত করা যায়, অর্থাৎ একটা প্রতিসম তলের মাধ্যমে আমরা এদেরকে
সেম সেম দুইটা খণ্ডে বিভক্ত করতে পারি। দেখো এখানে OH, এখানে OH, এখানে COOH, এখানে COOH, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এই যৌগটাকে আমি যদি ফোল্ড করি, একটা পার্ট আর একটা পার্টের উপর বসে যায়, এগুলোকে বলা হয় মেসো যৌগ। এই মেসো যৌগগুলো আলোক নিষ্ক্রিয় হয়। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের সমানতা এবং সমানতার প্রকারভেদ সম্পর্কিত লেকচার। তো পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসটি যদি তোমাদের করে উপকার হয়ে থাকে, তোমরা যদি এখান থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে লেকচারটি অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে ছড়িয়ে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।